পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক জম্বি ভাইরাস। শহরের পর শহর ধ্বংস হয়ে যাচ্ছে। সুস্থ মানুষগুলো চোখের পলকে পরিণত হচ্ছে হিংস্র জম্বিতে। আর এই সবকিছুর মাঝেই একজন বাবা তার ছোট্ট মেয়েকে নিয়ে একটি ট্রেনে যাত্রা করছিল। কিন্তু ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় বিপদ শুধু বাইরে নয়, ভাইরাস ঢুকে পড়েছে ট্রেনের ভেতরেও। একের পর এক যাত্রী জম্বি হয়ে ঝাঁপিয়ে পড়ছে বাকিদের উপর। না আছে নামার উপায়, না আছে পালানোর পথ। আজকে আমরা দেখব সর্বকালের সেরা জম্বি সিনেমা ট্রেন টু বুসান, যেখানে বেঁচে থাকার চেয়েও কঠিন হয়ে ওঠে মানুষ হয়ে থাকাটা। তো গল্পের শুরুতে আমরা দক্ষিণ কোরিয়ার একটি নিরিবিলি হাইওয়েতে একটি পণ্যবাহী ট্রাক এগিয়ে আসতে দেখি, যেখানে একজন গার্ড এগিয়ে এসে গাড়িটি থামিয়ে তাকে জানায় সামনের এলাকাটিকে কোয়ারেন্টাইন করা হয়েছে। সেখানে এক রহস্যময় ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। তবে ট্রাক ড্রাইভার এ বিষয়ে তেমন একটা পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। আর কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আচমকাই ট্রাকের সামনে একটি বন্য হরিণ চলে আসে। ব্রেক কষার আগে গাড়িটি হরিণটিকে পিষে দিয়ে চলে যায়। মৃত হরিণের দেহটি রাস্তায় পড়ে থাকে, কিন্তু অলৌকিক আর হাড়হিম করা কাণ্ডটি ঘটে তার ঠিক পর মুহূর্তে। মরে যাওয়া সেই হরিণটি অদ্ভুতভাবে শরীর মুচকে আবার উঠে দাঁড়ায়। তার চোখের রং সম্পূর্ণ বদলে গেছে, যা প্রকৃতির কোনো ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছিল। এরপর সিউকো নামের একজন ফান্ড ম্যানেজারকে দেখানো হয়। সে একটি বড় শেয়ার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। একদিন অফিসে বসে সে একটি বড় আর্টিকেল পড়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। সেখানে লেখা ছিল, রহস্যময় কোনো এক কারণে একটি বায়োটেক ফার্মের প্রচুর মাছ মারা যাচ্ছে। কাকতালীয়ভাবে এই ফার্মের প্রচুর শেয়ার সিউকোদের কোম্পানি কিনে রেখেছিল। কোনো বড় বিপদের আভাস পেয়ে সিউকো দেরি না করে তার অ্যানালিস্ট কিমকে নিজের অফিস রুমে ডেকে পাঠায় এবং দ্রুত ওই ফার্মের সব শেয়ার বাজারে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেয়। কিম কিছুটা অবাক হয়, কারণ সব শেয়ার একসাথে হুট করে বিক্রি করে দিলে মার্কেটে একটা বড় প্রভাব পড়তে পারে। অন্যদিকে আগামীকাল তার একমাত্র মেয়ে সুয়ানের জন্মদিন। কাজের প্রচণ্ড চাপের কারণে সিউকো তার মেয়েকে একদমই সময় দিতে পারে না। শুধু তাই নয়, স্ত্রীর সাথেও তার বনিমনা না থাকায় তারা আলাদা থাকে। তার স্ত্রী থাকে দূরের শহর বুসানে। অফিস শেষ করে রাতে যখন সিউকো তার অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ি থেকে নামছিল, তখনই তার স্ত্রীর ফোন আসে। সিউকোর স্ত্রী তাকে ডিভোর্সের লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এবং মেয়ে সুয়ানের কাস্টাডি বা অধিকার নিজের কাছে নেওয়ার কথা বলেছে। এটা নিয়ে ফোনের মধ্যেই দুজনের মাঝে তুমুল ঝগড়া লেগে যায়। পরদিন সুয়ানের জন্মদিন উপলক্ষে তাকে বুসানে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের অজুহাতে সিউকো যেতে চাচ্ছিল না। বাড়িতে ঢুকে সিউকো সুয়ানের রুমের সামনে গিয়ে দেখে মেয়েটি বিছানার চাদর মুড়ি দিয়ে একা একা বসে মায়ের সাথে ফোনে কথা বলছে। সুয়ান তার মাকে বলছিল, বাবা যদি আমাকে বুসানে নাও নিয়ে যায়, আমি কাল একাই ট্রেন ধরে চলে আসব। তখনই দরজায় বাবার উপস্থিতি টের পেয়ে সুয়ান দ্রুত ফোন রেখে দেয়। সিউকো তখন রুমে ঢুকে মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে এই সপ্তাহে তার কাজের অনেক চাপ। সে আগামী সপ্তাহে তাকে অবশ্যই বুসানে মায়ের কাছে নিয়ে যাবে। এতে ছোট্ট সুয়ানের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মেয়ের মন ভালো করতে সিউকো তার জন্মদিনের গিফটটা এগিয়ে দেয়, কিন্তু সুয়ান যখন গিফটের বক্সটা খোলে তখন সে খুশি হওয়ার বদলে আরও বেশি আপসেট হয়ে পড়ে। কারণ কিছুদিন আগেই সিউকো তাকে ঠিক এরকম একটা গেম কনসোল গিফট করেছিল। টেবিলের উপর রাখা হুবহু একই রকমের পুরনো গিফট দেখে সিউকো চরম বিব্রত বোধ করে। সে নিজের মেয়ের কতটা কম খেয়াল রাখে ও কত কম সময় দেয়, এই একটা দৃশ্যেই তা পরিষ্কার হয়ে যায়। নিজের ভুল ঢাকতে সে সুয়ানকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি পেলে খুশি হবে বলো। সুয়ান এবার জেদ ধরে বসে। সে বলে, আমাকে আর কিচ্ছু দিতে হবে না, শুধু আগামীকাল বুসানে মায়ের সাথে দেখা করতে নিয়ে চলো। মেয়ের এই তীব্র জেদের কাছে শেষ পর্যন্ত হার মেনে সিউকো বুসানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সিউকোর মা তার রুমে এসে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং বলেন, স্ত্রীর সাথে তোমার এইভাবে দূরত্ব বজায় রাখা ঠিক হচ্ছে না। একটা সম্পর্ক এত সহজে ভেঙে ফেলা যায় না। তোমাদের এই রেশারেশির মাঝে পড়ে ছোট্ট মেয়েটা মানসিকভাবে বড্ড কষ্ট পাচ্ছে। অন্তত মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নাও। এসব শুনে সিউকোরও খুব খারাপ লাগে। তাই পরদিন একদম ভোরে সিউকো সুয়ানকে ঘুম থেকে তুলে বুসানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সুয়ান গাড়িতে বসে তার মাকে ফোনে জানিয়ে দেয় তারা বুসানে আসছে। সিউকো সুয়ানকে নিয়ে সিউল শহরের একটি মেট্রো স্টেশনে আসে। স্টেশন মাস্টার সময় হওয়া মাত্রই ট্রেন ছেড়ে যাওয়ার গ্রিন সিগন্যাল দেয়, কিন্তু ট্রেনটি ছাড়ার ঠিক আগের মুহূর্তে মারাত্মক জখম হওয়া একটা মেয়ে ট্রেনের শেষ বগিতে উঠে পড়ে। মেয়েটির পায়ে একটা ভয়ঙ্কর কামড়ের দাগ ছিল এবং বোঝা যাচ্ছিল কোনো এক অদ্ভুত ভাইরাসের প্রভাব খুব দ্রুত তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। এদিকে ট্রেন যখন চলতে শুরু করে তখন সুয়ান ট্রেনের জানালা দিয়ে বাইরের প্ল্যাটফর্মের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে জানালার বাইরে দেখতে পায় একজন উন্মাদ লোক হিংস্র পশুর মতো স্টেশন মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়াতে শুরু করেছে। এই দৃশ্য দেখে সুয়ান ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত ঘটনাটি তার বাবাকে বলতে চায়, কিন্তু ততক্ষণে সিউকো গভীর ঘুমে মগ্ন। তাই সুয়ান আর বাবাকে বিরক্ত না করে
চুপচাপ বসে থাকে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর সুয়ানের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে তার ঘুমন্ত বাবাকে পাশ কাটিয়ে বগির শেষের দিকের বাথরুমে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একজন মানসিক ভারসাম্যহীন মানুষ ওয়াশরুমের ভেতরে ঢুকে বসে আছে এবং কোনোভাবে সে বের হতে চাইছে না। ট্রেনের একজন স্টাফ তাকে বের করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই লোকটা প্রচণ্ড আতঙ্কে কাঁপছিল আর বিড়বিড় করে একটা কথাই বলছিল, সবাই মরে গেছে। সুয়ান কিছুক্ষণ তাদের এই কাণ্ড দেখার পর সেখান থেকে সরে লেডিস টয়লেটের দিকে এগিয়ে যায়। সেখানে তার দেখা হয় স্যাংহুয়া নামের এক লোকের সাথে। স্যাংহুয়ার গর্ভবতী স্ত্রী সিয়ং কিয়ং তখন টয়লেটের ভেতরে ছিলেন, আর স্যাংহুয়া বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। স্যাংহুয়া সুয়ানকে অন্য বগির টয়লেটে যেতে বলে, কারণ এই টয়লেটটি তার স্ত্রী ব্যবহার করছেন। সুয়ানও বাধ্য হয়ে অন্যদিকে চলে যায়। ঠিক তখনই যে অসুস্থ মেয়েটি হুট করে ট্রেনে উঠে পড়েছিল সে এতক্ষণ অন্য একটি বাথরুমে লুকিয়ে ছটফট করছিল। ভাইরাসের তীব্রতা এখন তার সক্ষমতার বাইরে চলে গেছে। সে তীব্র যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে। একটা সময় সে মেঝেতে পড়ে যায়। ট্রেনের একজন নারী অ্যাটেন্ডেন্ট তাকে ওভাবে পড়ে থাকতে দেখে সাহায্য করার জন্য দ্রুত এগিয়ে যায়। তিনি মেয়েটিকে বাঁচানোর জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই অসুস্থ মেয়েটির চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায়। শরীর অদ্ভুতভাবে মটমট করে বেঁকে ওঠে এবং সে পুরোদস্তর এক জম্বিতে পরিণত হয়। কিছু বুঝে ওঠার আগেই জম্বি মেয়েটি হিংস্র বাঘের মতো সেই নারী স্টাফের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে কামড় বসায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে স্টাফ জম্বিটাকে কাঁধে করে পাশের বগিতে নিয়ে যায়। কাকতালীয়ভাবে ওই বগিতে ছিল একদল হাই স্কুলের বেসবল প্লেয়ার। তারাই আকস্মিক ও রক্তাক্ত দৃশ্য দেখে একদম ঘাবড়ে যায়। তারা ভাবছিল এটা হয়তো কোনো মাতাল বা পাগল মানুষের কাণ্ড, কিন্তু কিছুক্ষণের মধ্যে আক্রান্ত মেয়েটি ওই স্টাফকে ছেড়ে বাকি বেসবল প্লেয়ারদের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে নারী স্টাফকে কামড়ানো হয়েছিল সেও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জম্বি হয়ে জেগে ওঠে। এবার তারা দুজন মিলে বাকিদের উপর আক্রমণ করতে শুরু করে। জম্বি ভাইরাসের গতি এতটাই তীব্র ছিল যে কামড় খাওয়ার সাথে সাথেই সুস্থ মানুষগুলো হিংস্র জম্বি হয়ে উঠছিল। পুরো বগি জুড়ে শুরু হয় তীব্র চিৎকার, হাহাকার আর ছোটাছুটি। একজন স্টাফ পরিস্থিতি বুঝতে পেরে পেছনের বগির মানুষদেরকে সামনের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জম্বিদের অতিমানবীয় গতির কাছে তিনিও পরাস্ত হন এবং নিজে কামড় খেয়ে জম্বি হয়ে যান। এদিকে ট্রেনের ভেতরে হঠাৎ হওয়া তুমুল হইচই আর মানুষের চিৎকার দৌড়াদৌড়িতে সিউকুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে পাশে তাকিয়ে সুয়ানকে দেখতে না পেয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। চারপাশে মানুষ যেভাবে দিকবিদিক জ্ঞান হারিয়ে পালাচ্ছে তা দেখে সিউকু আর দেরি না করে ট্রেনের বগিতরের সামনের দিকে মেয়েকে খুঁজতে দৌড় দেয়। সুয়ান ততক্ষণে বাথরুম থেকে বের হয়ে সামনের দিকে আসছিল। সে দেখতে পায় ট্রেনের পুরো চিত্র বদলে গেছে। মানুষজন আতঙ্কে পালাচ্ছে আর তাদের পেছনে তাড়া করছে একদল হিংস্র জম্বি। সুয়ান যখন মাঝখানে একটি বগিতে, ঠিক তখনই সামনের বগি থেকে সিউকু এসে সুয়ানকে দেখতে পায়। সিউকু আর এক মুহূর্ত নষ্ট না করে সুয়ানকে কোলে তুলে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, আর ঠিক পেছনেই তখন ধেয়ে আসছিল ক্ষুধার্ত জম্বিদের দল। সিউকু সুয়ানকে নিয়ে একটি বগি পার হয়ে সেফ জোনে চলে আসে। ঠিক এই সময় বাথরুম থেকে বের হন স্যাংহুয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী সিয়ং কিয়ং। তারা এতক্ষণ বাথরুমে থাকায় ট্রেনের ভেতরে কি ঘটে গেছে তা বিন্দুমাত্র জানতেন না। তখন তারা দেখতে পান এক অল্প বয়সী ছেলে এক মেয়েকে মাটিতে ফেলে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সিয়ং কিয়ং আতঙ্কিত হয়ে তার স্বামী স্যাংহুয়াকে বলেন মেয়েটিকে বাঁচাতে। স্যাংহুয়া স্বাস্থ্য সবল মানুষ। সে যখনই জম্বিটাকে টেনে সরাতে যায় তখনই জম্বিটি উল্টো তার দিকেই তেড়ে আসে। স্যাংহুয়া মুহূর্তে বুঝতে পারে এরা সাধারণ কোনো মানুষ নয়, এদের শক্তি ও হিংস্রতা একদমই অবাস্তব। সে জম্বিটাকে বাথরুমে লক করে তার স্ত্রীকে দ্রুত সামনে যেতে বলে। সিয়ং কিয়ং দৌড়ে সিউকুদের বগির দরজার সামনে চলে আসে, কিন্তু ততক্ষণে নিজের ও মেয়ের প্রাণ বাঁচাতে সিউকু আগেই সে ভারী কাচের দরজাটি ভেতর থেকে লক করে দিয়েছিল। সিয়ং কিয়ং বাইরে থেকে তাদের কাছে সাহায্য চায়, আর তার ঠিক পেছনেই স্যাংহুয়া জম্বিদের আটকে রাখার চেষ্টা করছিল। ভেতরে সুয়ান তার বাবাকে দরজা খুলতে বলে। সিউকু প্রথমে দ্বিধায় পড়ে গেলেও পরবর্তীতে সে দরজাটি খুলে দেয়। এরপর স্যাংহুয়া ও সিয়ং কিয়ং ভেতরে ঢোকা মাত্রই দরজাটি আবার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জম্বিগুলো দরজার উপাশে এসে জানালার কাছে পাগলের মতো হাত ও মাথা দিয়ে আঘাত করতে শুরু করে। তাদের রক্তমাখা মুখ আর হিংস্রতা দেখে ভেতরে থাকা সবাই ভয়ে কাঁপছিল। স্যাংহুয়া নিজের পুরো শরীর দিয়ে দরজাটা চেপে ধরে সিউকুর দিকে তাকে জিজ্ঞেস করে এইভাবে কতক্ষণ আটকে রাখা যাবে। ঠিক তখনই সিউকু জম্বিগুলোর একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করে। ট্রেনটি যখন একটি ছোট টানেল পার হচ্ছিল এবং ভেতরে অন্ধকার হয়ে গিয়েছিল তখন জম্বিগুলো হঠাৎ শান্ত হয়ে যায় এবং দিক হারিয়ে ফেলে। আবার আলো আসতেই তারা দরজার দিকে তেড়ে আসে। সিউকু বুঝতে পারে এই জম্বিগুলো আসলে চোখে দেখতে পেলেই কেবল আক্রমণ করে, কিন্তু অন্ধকারে এরা সম্পূর্ণ অন্ধ। তাছাড়া এরা নিচ থেকে দরজাও খুলতে জানে না। এই বুদ্ধি খাটিয়ে সিয়ং কিয়ং দ্রুত
তার ব্যাগ থেকে জল এনে দরজার কাছে ছিটিয়ে দেয় এবং তার উপরে খবরের কাগজ লেপটে দেয়। কাচের ওপাশটা ঢাকা পড়ে যাওয়ায় জম্বিগুলোর ভেতরের মানুষকে দেখতে পায় না এবং তার আস্তে আস্তে শান্ত হয়ে ওখান থেকে সরে যায়। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই স্যাংহুয়া সিউকোর কলার চেপে ধরে। সে অত্যন্ত ক্ষুব্ধ ছিল, কারণ একজন গর্ভবতী মহিলাকে বাইরে দেখেও সিউকো নিজের স্বার্থে দরজা বন্ধ করে রেখেছিল। স্যাংহুয়া তাকে এই অমানবিক কাজের জন্য ক্ষমা চাইতে বলে। সিউকো কোনো জবাব দিতে পারছিল না। সিয়ংকিয়ং তার স্বামীকে শান্ত করে এবং ঝামেলা বাড়াতে না বলে। ঠিক এই সময় ট্রেনের স্পিকারে অ্যানাউন্স করা হয় যে দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তাই ট্রেনটি তার পরবর্তী নির্ধারিত স্টেশনে থামবে না। তাই যাত্রীরা যেন দয়া করে যার যার সিটে বসে থাকেন। এই কথা শুনে ট্রেনে থাকা এক ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী, যার নাম মিস্টার ইয়নসুক, সে ট্রেনের ইন্টারকম দিয়ে সরাসরি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। ইয়নসুক অত্যন্ত স্বার্থপর ও অহংকারী একজন মানুষ। সে ক্যাপ্টেনকে চিৎকার করে বলে, ট্রেনের পেছনের বগিতে মানুষ একে অন্যকে রাক্ষসের মতো চিবিয়ে খাচ্ছে। আমরা চরম বিপদে আছি। আপনি কেন ট্রেন থামাচ্ছেন না? ক্যাপ্টেন জানান, এটি সরাসরি সেন্ট্রাল কন্ট্রোল রুমের নির্দেশ। দেশের সব বড় বড় শহরে দাঙ্গা শুরু হয়েছে, তাই বুসান ছাড়া কোথাও ট্রেন থামানোর অনুমতি নেই। এর মধ্যে সিউকোর ফোনে তার মায়ের কল আসে। সিউকো ফোন ধরতেই ওপাশ থেকে তার মায়ের অত্যন্ত করুণ কণ্ঠস্বর শুনতে পায়। তার মা কাঁদতে কাঁদতে বলছিলেন, বাবা সিউকো, সুয়ানের ভালো করে খেয়াল রেখো, ওকে অনেক ভালোবেসো। এসব বলতে বলতেই হঠাৎ ওপাশ থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ ও হাড় মটমট করার শব্দ ভেসে আসে। সিউকো বুঝতে পারে তার নিজের মাও আর বেঁচে নেই। তিনি জম্বি ভাইরাস আক্রান্ত হয়ে গেছেন। স্তব্ধ হতভম্ব সিউকো যখন ফোনটা কান থেকে নামায়, তখন সুয়ান নিষ্পাপ চোখে জিজ্ঞেস করে, দাদি কেমন আছে বাবা? সিউকো চোখের জল চেপে ধরে মেয়েকে কোনো উত্তর দিতে পারে না। কিছুক্ষণ পর ট্রেনটি একটি বড় স্টেশন পার হওয়ার সময় পুরো ট্রেন মারাত্মক ঝাঁকুনি খায়। যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে যা দেখে তাতে তাদের বুকের রক্ত হিম হয়ে যায়। পুরো স্টেশন জুড়ে শত শত মানুষ জম্বি হয়ে একে অন্যকে ছিঁড়ে খাচ্ছে। চারদিকে আগুন জ্বলছে এবং বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে। তারা বুঝতে পারে কেন কন্ট্রোল রুম থেকে ট্রেন থামাতে মানা করা হয়েছিল। ঠিক তখনই ট্রেনের টিভিতে সরকারের জরুরি লাইভ ব্রিফিং দেখানো হয়। সেখানে সরকারি মুখপাত্র দেশবাসীকে শান্ত থাকার এবং কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছিলেন। কিন্তু ট্রেনের যাত্রীরা অলরেডি বুঝে গেছে যে সরকার আসলে সত্যটা লুকাচ্ছে। কিছুক্ষণ পর ট্রেনে আবারও অ্যানাউন্স করা হয় যে সামনে ডাইজুন স্টেশনে ট্রেনটি থামানো হবে, কারণ সেখানে কোরিয়ান সেনাবাহিনী পুরো স্টেশনটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং যাত্রীদের উদ্ধার ও চিকিৎসার জন্য তারা সেখানে অপেক্ষা করছে। ক্যাপ্টেনের এই ঘোষণায় বাকি যাত্রীরা আশার আলো দেখলেও সিউকো মনে মনে পুরোপুরি ভরসা পায়নি। সে আড়ালে গিয়ে তার কোম্পানির একজন ক্লায়েন্ট লেফটেন্যান্ট মিনকে ফোন করে ডাইজিওন স্টেশনের ভেতরের আসল পরিস্থিতি জানতে চায়। মিন সিউকোকে জানায়, ডাইজিওন স্টেশনে আর্মি মোতায়েন আছে ঠিকই, কিন্তু সেখানে সাধারণ যে যাত্রীরা নামবে তাদের সবাইকে সরাসরি একটা কোয়ারেন্টাইন ক্যাম্পে আটকে ফেলা হবে, আর ভেতরের অবস্থা খুব একটা ভালো না। সিউকো কোনোভাবে নিজের মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইন ক্যাম্পে বন্দী হতে চায়নি, তাই সে মিনের কাছে সাহায্য চায়। সে মিনকে অনুরোধ করে যাতে তাকে এবং তার মেয়েকে গোপনে ওখান থেকে বের করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়। বিনিময়ে সিউকো তাকে শেয়ার মার্কেটের একটি বড় ব্যবসায়িক সুবিধা দেওয়ার প্রলোভন দেখায়। মিনও এতে রাজি হয়ে যায় এবং সিউকোকে বুদ্ধি দেয়, তোমরা স্টেশনে নেমে সাধারণ যাত্রীদের সাথে মেইন এক্সিট বা সামনের গেট দিয়ে যাবে না, তোমরা পূর্ব দিকের স্কোয়ার বা পেছনের রেস্ট্রিক্টেড গেট দিয়ে আসবে। আমি সেখানে আমার গাড়ি নিয়ে তোমাদের রিসিভ করব। ট্রেন যখন ডাইজোন স্টেশনে এসে থামে তখন পুরো প্ল্যাটফর্ম জুড়ে এক শ্মশানের মতো নীরবতা বিরাজ করছিল। কোথাও কোনো মানুষ বা প্রাণের চিহ্ন নেই। যাত্রীরা অন্তত ভয়ে ভয়ে এক এক করে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা রাখে এবং সবাই সামনের মেন গেটের দিকে এগোতে থাকে। কিন্তু সিউকো সুয়ানের হাত ধরে সবার থেকে আলাদা হয়ে পেছনের রেস্ট্রিক্টেড এরিয়ার দিকে যেতে শুরু করে। সবার থেকে এভাবে আলাদা হয়ে যাওয়া দেখে সুয়ান তার বাবাকে জিজ্ঞেস করে, আমরা অন্য সবার সাথে না গিয়ে এই দিক দিয়ে কেন যাচ্ছি? সিউকো জানায়, এই দিকে গেলে আমরা সহজে ও নিরাপদে বের হতে পারবো। সুয়ান তখন বলে, তাহলে তো আমাদের বাকিদেরও ডেকে নেওয়া উচিত, ওরাও তো বাঁচতে চায়। সিউকো তখন মেয়েকে বোঝায় যে এরকম চরম পরিস্থিতিতে অন্য সবার কথা ভাবলে চলে না, শুধু নিজেদের কথা ভাবতে হয়। বাবার মুখ থেকে এমন নিষ্ঠুর ও স্বার্থপর কথা শুনে সুয়ান অত্যন্ত কষ্ট পায় এবং বলে, এ কারণে মা তোমাকে ছেড়ে চলে গেছে। মেয়ের এমন কথায় তার কাছে কোনো জবাব ছিল না। ঠিক এই সময় সিউকো খেয়াল করে ট্রেনের সে পাগল লোকটা লুকিয়ে লুকিয়ে তাদের পেছনে চলে এসেছে। সিউকো তাকে ধমক দিয়ে অন্য যাত্রীদের সাথে মেন গেট দিয়ে যেতে বলে, কিন্তু পাগলটা তাকে জানায় সে ট্রেনের ভেতরে বসে সিউকোর ফোনের সব কথা শুনে নিয়েছে। সে জানে সিউকোর সাথে গেলে সে বেঁচে যাবে। এইদিকে বাকি সাধারণ যাত্রীরা যখন আশার আলো নিয়ে প্ল্যাটফর্মের মেইন এক্সিট সিঁড়ি দিয়ে বের হচ্ছিল তখন তারা যে দৃশ্য দেখে তা ছিল তাদের কল্পনারও বাইরে। যে মিলিটারিদের তাদের বাঁচাতে আসার কথা ছিল তারা প্রত্যেকে অলরেডি জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। শত শত আর্মি জম্বি
ক্ষুধার্ত পশুর মতো সাধারণ যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো স্টেশন এক রক্তাক্ত কসাইখানায় পরিণত হয়। যে যেভাবে পারে আবার উল্টো দিকে ট্রেনের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। এদিকে জম্বি আর্মিদের একটা বিশাল দল তাড়া করতে করতে সিওকোদের পেছনের এরিয়াতে চলে আসে। তখন আচমকা একটা জম্বি সোয়ানের উপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কোত্থেকে যেন দেবদূতের মতো এসে হাজির হয় স্যাংহুয়া। সে নিজের গায়ের জোরে জম্বিটাকে আছাড় মেরে সোয়ানকে বাঁচিয়ে নেয়। এরপর স্যাংহুয়া তার স্ত্রী সিয়ংকিয়ং সোয়ানকে সাথে নিয়ে স্টেশনের ভেতরের দিকে পালাতে থাকে। সিওকো যখন পালাচ্ছিল তখন একটা জম্বি তার উপর চড়াও হয় এবং তাকে কামড়াতে যায়। সিওকো তার উপস্থিতি বুদ্ধি খাটিয়ে হাতের কাছে থাকা একটা মোটা বই জম্বিটার মুখের ভেতর গুজে দেয় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে কোনো মতে জীবন বাঁচায়। প্ল্যাটফর্মের একটি কাচের দরজার কাছে এসে সিওকো, স্যাংহুয়া এবং হাই স্কুলের বেসবল প্লেয়ার ইয়ংগুক মিলে জম্বিদের আটকে রাখার আপ্রাণ চেষ্টা করতে থাকে, যাতে বাকি যাত্রীরা স্টেশনে দাঁড়িয়ে থাকা সেই ট্রেনে উঠে পড়তে পারে। যাত্রীরা যখন হুড়মুড় করে ট্রেনের বগিতে উঠছিল তখন স্টেশনের উপরতলার কাঁচ ভেঙে শত শত জম্বি বৃষ্টির মতো নিচে ছিটকে পড়তে শুরু করে এবং যাত্রীদের কামড়াতে থাকে। এই চরম হুড়োহুড়ির মাঝে একসাথে ভ্রমণে বের হওয়া দুই বৃদ্ধ বোন ইনগিল ও জঙ্গিল আলাদা হয়ে যায়। এদিকে ট্রেনের ভেতরে উঠে সে বিজনেসম্যান ইয়নসুক ট্রেনের একজন স্টাফকে প্রচণ্ড চাপ দিতে থাকে যাতে এখনই ট্রেন ছেড়ে দেওয়া হয়। সে বলে, বাইরে যারা আছে সবাই মরবে, তাদের জন্য আমরা নিজেদের জীবন দিতে পারবো না। বাধ্য হয়ে সেই স্টাফ ক্যাপ্টেনকে ট্রেন চালু করার অনুরোধ করে। ক্যাপ্টেনও নিরুপায় হয়ে ট্রেনটি চালাতে শুরু করে। এদিকে জম্বিদের উপচে পড়া ভিড় আর প্রচণ্ড চাপে প্ল্যাটফর্মের কাচের দরজা ও দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। সিওকো, স্যাংহুয়া এবং ইয়ংগুক আর জম্বিদের আটকে রাখতে না পেরে নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। তারা দেখতে পায় ট্রেনটি অলরেডি স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে। তারা চলন্ত ট্রেনটিকে লক্ষ্য করে মরিয়া হয়ে ছুটতে থাকে। অনেক কষ্টের পর তারা ট্রেনের পেছনের ৯ নম্বর বগিতে উঠতে সক্ষম হয়, কিন্তু তাদের পেছনে থাকা বাকি সাধারণ যাত্রীরা সবাই জম্বিতে শিকার হয়ে প্ল্যাটফর্মে প্রাণ হারায়। ট্রেনটি এখন বুসানের উদ্দেশ্যে ছুটছে। ক্যাপ্টেন সেন্ট্রাল কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পান না। তবে তিনি স্পিকারে ঘোষণা করে দেন এই ট্রেন বুসান ছাড়া আর কোথাও থামবে না। এদিকে সোয়ান, সিয়ংকিয়ং আর বোনের থেকে আলাদা হওয়া ইনগিল এবং সে পাগল লোকটা, এরা সবাই ট্রেনের 13 নম্বর বগিতে ছিল। তখন সিয়ংকিয়ং লক্ষ্য করে তাদের সামনের বগিতে জম্বিরা ঘুরে বেড়াচ্ছে। সে বুদ্ধি করে চুপি চুপি সবাইকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তবে দরজা বন্ধ করার আগেই জম্বিরা তাদের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করতে ছুটে আসে। তারা কোনো মতে দরজাটি ভেতর থেকে ধরে রাখে। এই আতঙ্কের মধ্যেই সিয়ংকিয়ং কোনো মতে তার স্বামী স্যাংহুয়াকে ফোন করে তাদের এই বিপদের কথা ও অবস্থান সম্পর্কে জানায়। এদিকে ৯ নম্বর বগিতে থাকা বেসবল প্লেয়ার ইয়ংগুক তার বান্ধবী জিনহিকে ফোন করে। জিনহি তখন ট্রেনের একদম নিরাপদ বগি অর্থাৎ 15 নম্বর বগিতে মিস্টার ইয়নসুক ও বাকি সুস্থ যাত্রীদের সাথে ছিল। ইয়ংগুক ফোনে কাঁদতে কাঁদতে জিনহিকে জানায় যে তাদের বেসবল টিমের বাকি সব বন্ধু মারা গেছে, শুধু সে একাই বেঁচে আছে। জিনহি ও ইয়ংগুককে জীবিত দেখে আবেগে কেঁদে ফেলে। এখন পরিস্থিতি হলো সিওকো, স্যাংহুয়া এবং ইয়ংগুক আছে ৯ নম্বর বগিতে, আর তাদের প্রিয় মানুষের আটকে আছে 13 নম্বর বগির ওয়াশরুমে। এর মাঝের 10, 11 এবং 12 নম্বর বগিগুলো সম্পূর্ণ জম্বিতে ঠাসা। সিওকো, স্যাংহুয়া সিদ্ধান্ত নেয় যেভাবে হোক জম্বিদের সাথে লড়াই করে বগিগুলো পার হয়ে তারা 13 নম্বর বগিতে পৌঁছাবে এবং সেখান থেকে সবাইকে উদ্ধার করে 15 নম্বর সেফ বগিতে নিয়ে যাবে। এরপর শুরু হয় রোমহর্ষক এক মিশন। 3 জন মিলে নিজেদের হাত ও বাহুতে শক্ত করে কাপড় ও ড্যাক টেপ জড়িয়ে নেয় যাতে জম্বিরা কামড়াতে না পারে। এরপর ইয়ংগুক ও স্যাংহুয়া বেসবল ব্যাট হাতে নিয়ে 10 নম্বর বগির দরজা খোলে। সেখানে জম্বিদের দেখা মাত্রই তারা জমের মতো ফাইট শুরু করে। জম্বিগুলো তাদের কিছুই করতে পারে না। স্যাংহুয়ার দানবীয় শক্তি আর সিওকো, ইয়ংগুকের ব্যাটের আঘাতে জম্বিগুলোকে পিষে তারা 11 নম্বর বগিতে ঢোকে। কিন্তু 11 নম্বর বগিতে ঢুকতেই ইয়ংগুক থমকে দাঁড়ায়, কারণ এই বগিতে জম্বি হয়ে ঘুরে বেড়াচ্ছিল তার নিজের স্কুলের বেসবল টিমের বন্ধুরা। নিজের বন্ধুদের ওপর ব্যাট চালাতে ইয়ংগুকের হাত কাঁপছিল, তার আবেগ তাকে বাধা দিচ্ছিল। ঠিক এই চরম মুহূর্তে তাদের ভাগ্য সহায় হয়। ট্রেনটি হঠাৎ একটি দীর্ঘ অন্ধকার টানেলের ভেতর প্রবেশ করে। টানেলে ঢুকতেই পুরো বগি ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আর তখনই সিওকো জম্বিদের সেই দুর্বলতা আবার লক্ষ্য করে। জম্বিগুলো অন্ধকারে একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে এবং কিছুই দেখতে পায় না। তারা শুধু শব্দের উৎসকে তাড়া করে। এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে তারা কোনো শব্দ না করে পা টিপি টিপি জম্বিদের পাশ কাটিয়ে 12 নম্বর বগি পর্যন্ত পৌঁছে যায়। 12 নম্বর বগিতেও বেশ কিছু জম্বি ছিল। এবার সিওকো তার বুদ্ধির খেল দেখায়। সে স্যাংহুয়ার ফোনটা হাতে নেয় এবং ট্রেনের রুট অনুযায়ী হিসাব করে যে আর কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটি টানেল আসবে। ট্রেনটি ঠিক পরের টানেলে ঢুকতেই সিওকো স্যাংহুয়ার ফোনটি জম্বিদের থেকে অনেক দূরে ট্রেনের মেঝের উপর ছুঁড়ে মারে এবং নিজের ফোন থেকে ওই নাম্বারে কল করে। অন্ধকার বগিতে ফোনটি রিং হতেই সব জম্বি শব্দের পেছনে ওইদিকে ছুটে যায়।
আর এই ফাঁকে তারা 12 নম্বর বগি পার হয়ে 13 নম্বর বগির ওয়াশরুমের সামনে চলে আসে। দরজা খুলতে সোয়ান ও সিয়ং কিয়ং তাদের প্রিয় মানুষদের দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু এই স্বস্তি বেশি সময় ছিল না। ট্রেনটি টানেল থেকে বের হতেই বগি আবার আলোয় ভরে যায় এবং জম্বিরা তাদের দেখে তেড়ে আসে। তারা সবাই দ্রুত অন্য একটি ওয়াশরুমে ঢুকে পড়ে। সিওকো তার ফোনের গুগল ম্যাপ চেক করে দেখে যে সামনে আরেকটি টানেল আছে, যা পার হতে ট্রেনটির প্রায় 2 মিনিট সময় লাগবে। তারা সিদ্ধান্ত নেয় এই 2 মিনিটের অন্ধকারকে কাজে লাগিয়ে তারা জম্বিদের মাথার উপরের লাগেজ রাখা সিলিং বেয়ে জম্বিদের পার হয়ে একদম 15 নম্বর বগির দরজার সামনে চলে যাবে। পরের টানেলে ঢুকতেই পরিকল্পনা মতো তারা সবাই লাগেজ রাখা সিলিং বেয়ে জম্বিদের ওপর দিয়ে নিঃশব্দে এগোতে থাকে। একে একে সবাই নেমে পাশের 14 নম্বর বগি পার হয়ে 15 নম্বর বগির দরজার সামনে পৌঁছায়। কিন্তু একদম শেষ মুহূর্তে সে পাগল লোকটা নামতে গিয়ে পা পিছলে একটি লাগেজের ওপর পড়ে যায় এবং একটা বিকট শব্দ হয়। সাথে সাথে জম্বিরা সতর্ক হয়ে যায়। ঠিক ওই সময় ট্রেনটি টানেল থেকে বের হয়ে আসে। সিওকো এবং সে পাগল লোকটা দ্রুত সিটের নিচে লুকিয়ে পড়ে। তবে ভাগ্য ভালো থাকায় জম্বিগুলো তাদের উপস্থিতি টের পায় না। আর এরপর সময় সুযোগ বুঝে তারা এক দৌড়ে 15 নম্বর বগির দরজার কাছে চলে আসে। তারা সবাই কোনো মতে দরজার কাছে এলেও জম্বিদের তীব্র আক্রমণের কারণে 14 নম্বর বগির দরজাটি পুরোপুরি লক করতে পারছিল না। সাহসী সেংহুয়া তার পুরো শরীরের শক্তি দিয়ে জম্বিদের ঠেলে দরজাটা আটকে রাখার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সিওকো ও ইয়ংগুক যখন 15 নম্বর বগির দরজা খুলে ভেতরে ঢুকতে যায়, তখন তারা দেখে দরজাটি ভেতর থেকে শক্ত করে লক করা। ভেতরে মিস্টার ইয়নসুক এবং ট্রেনের কিছু কাপুরুষ যাত্রীরা মিলে দরজাটি আটকে রেখেছিল। তারা ভেবেছিল এরা সবাই জম্বিদের বগি পার হয়ে এসেছে, তাই এদের শরীরেও ভাইরাস আছে। ইয়ংগুক দরজার ওপাশে তার বান্ধবী জিনহিকে দেখতে পেয়ে পাগলের মতো চিৎকার করে দরজা খুলতে বলে। জিনহি দরজা খোলার জন্য এগিয়ে যেতে চাইলে ইয়নসুক ও অন্য যাত্রীরা মিলে জিনহির মুখ চেপে ধরে তাকে পেছনে টেনে নিয়ে যায়। এই অবস্থা দেখে সিওকো রাগ ও আতঙ্কে ফেটে পড়ে। সে ইয়ংগুককে নির্দেশ দেয় ব্যাট দিয়ে দরজা ভেঙে ফেলার। ইয়ংগুক তখন মরিয়া হয়ে দরজার কাজ ভাঙতে শুরু করে। ওদিকে জম্বিদের সংখ্যা ও চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে একা সেংহুয়ার পক্ষে দরজা ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। সিওকো দ্রুত সেংহুয়াকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু দরজার ফাঁক দিয়ে একটি হিংস্র জম্বি হঠাৎ সেংহুয়ার খালি হাতে শক্ত করে কামড় বসিয়ে দেয়। কামড় খাওয়ার সাথে সাথে সেংহুয়া বুঝতে পারে যে তার জীবনের সময় ফুরিয়ে এসেছে। সে আর মাত্র কয়েক মুহূর্তের জন্য মানুষ হয়ে থাকবে। সে সিওকোর দিকে তাকিয়ে অত্যন্ত আবেগঘন কণ্ঠে তার গর্ভবতী স্ত্রী সিয়ং কিয়ং এর দায়িত্ব দিয়ে যায়। সে বলে, আমার স্ত্রীকে দেখে রেখো, ওর খেয়াল রেখো। এরপর সেংহুয়া তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে জম্বিগুলোকে জড়িয়ে ধরে দরজার মুখে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়, যাতে সিওকোরা ভেতরে ঢোকার সময় পায়। ঠিক ওই মুহূর্তে ইয়ংগুক দরজাটি ভেঙে ফেলে। সিওকো কান্না ভেজা চোখে সিয়ং কিয়ং এর হাত ধরে তাকে ভেতরের বগিতে নিয়ে যায়, কারণ সিয়ং কিয়ং তার স্বামীকে ফেলে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তারা সবাই একে একে 15 নম্বর বগির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এই তাড়াহুড়ার মধ্যে বৃদ্ধ ইনগিল জম্বিদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। তিনি জম্বিদের ভিড়ে হারিয়ে যান। কাচের ওপাশ থেকে নিজের আপন বড় বোনকে জম্বিরা ছেড়ে খাচ্ছে দেখে বগির ভেতরে থাকা ছোট বোন জঙ্গিল পুরোপুরি স্তব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর বগিতে ঢুকেই সিওকোর ভেতরে সমস্ত রাগ গিয়ে পড়ে সেই ইয়নসুকের উপর। সেই ইয়নসুককে কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরে এক বিশাল ঘুষি মারে। সিওকো চিৎকার করে বলে, আজ তোর কারণেই একজন সাহসী মানুষকে মরতে হলো, একটা বৃদ্ধা মহিলা মারা গেল। কিন্তু ইয়নসুক ছিল অত্যন্ত চতুর। সে সবাইকে বলতে থাকে, দেখুন, এদের সবার শরীরে রক্ত লেগে আছে, এরা জম্বিদের সাথে ফাইট করে এসেছে, এদের আমাদের সাথে রাখলে আমরা সবাই মারা যাব। বগির বাকি অন্ধ ও বিবেকহীন যাত্রীরাও ইয়নসুকেরই মিথ্যা কথা বিশ্বাস করে নেয়। তারা সবাই মিলে তাদের ট্রেনের একদম সামনের কানেক্টিং বগিতে চলে যেতে বাধ্য করে। ইয়নসুকের দল তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই বগির দরজায় শক্ত করে লক ও কাপড় বেঁধে দেয়, যাতে সিওকোরা আর ফিরে আসতে না পারে। এদিকে 15 নম্বর বগিতে বসে থাকা সে বৃদ্ধা মহিলা জঙ্গিল তার দিদির এই করুণ পরিণতি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। তিনি জানালার ওপাশে তাকিয়ে দেখেন তার দিদি জম্বি হয়ে দরজার দিকে চেয়ে আছেন। জঙ্গিল বগির ভেতরের এই স্বার্থপর মানুষগুলোর প্রতি চরম ঘৃণায় মনে মনে বলেন, তোমরা বড্ড নিষ্ঠুর। এই বলে তিনি সবার অগোচরে গিয়ে জম্বিদের আটকে রাখার বগির মেন দরজাটি লক খুলে পুরোপুরি উন্মুক্ত করে দেন। দরজা খুলতে শত শত ক্ষুধার্ত জম্বি বাঁধ ভাঙা জোয়ারের মতো 15 নম্বর বগিতে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ইয়ংসুক আর বাকি যাত্রীদের ওপর জম্বিরা ঝাঁপিয়ে পড়ে এবং পুরো বগির সবাইকে এক নিমিষে মেরে ফেলে। যদিও ইয়ংসুক এবং ট্রেনের একজন স্টাফ শেষ মুহূর্তে চালাকি করে বগির পেছনে একটি ছোট্ট ওয়াশরুমে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। অন্যদিকে পরের বগিতে সুয়ান এইসব দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। সিওকো তার ছোট্ট মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সেই সময় সিওকোর ফোনে তার অ্যানালিস্ট কিমের কল আসে।
কিম অন্য প্রান্ত থেকে পাগলের মতো কাঁদছিল। সে জানায় চারদিকের পরিস্থিতি ভীষণ খারাপ, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে বায়োটিক ফার্মের শেয়ার আমরা ডুবতে থাকা বাজার থেকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রেখেছিলাম, সেই ফার্মের ল্যাব থেকেই এই জম্বি ভাইরাসটি লিক হয়েছে। তবে কিম তাকে আরেকটি আশার বাণী শোনায়। বুসানের ডিফেন্স ফোর্স জম্বিদের প্রথম ধাক্কাটা সামলে শহরটিকে সম্পূর্ণ নিরাপদ জোন হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ কোনো মতে বুসান পর্যন্ত পৌঁছাতে পারলেই তারা বেঁচে যাবে। ঠিক তখনই হঠাৎ করে ট্রেনটি এক বিকট শব্দ করে ব্রেক কষে পুরোপুরি থেমে যায়। ট্রেনের ক্যাপ্টেন স্পিকারে ঘোষণা করেন সামনের রেল লাইনে অন্য একটি মালবাহী ট্রেনের অ্যাক্সিডেন্ট হওয়ায় পুরো লাইন ব্লক হয়ে গেছে। এই ট্রেন নিয়ে আর বুসান যাওয়া সম্ভব নয়। আমি ট্রেন থেকে নেমে বাম পাশের শেষ লেনে দাঁড়িয়ে থাকা একটি সচল খালি ইঞ্জিন চালিত ট্রেন চালু করতে যাচ্ছি। ট্রেনের ভেতরে যদি এখনো কেউ জীবিত থাকেন তবে জলদি নেমে ওই ট্রেনের দিকে চলে আসুন। এই ঘোষণা শোনার পর সিওকো সবাইকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। অন্যদিকে ইয়নসুক বাইরে বের হওয়ার সময় জম্বিদের হাত থেকে নিজে বাঁচতে সে তার সাথে থাকা ট্রেনের সেই স্টাফটিকে ধাক্কা দিয়ে জম্বিদের মুখে ফেলে দেয় এবং নিজে পালিয়ে যায়। এদিকে সিওকোরা যখন নতুন ট্রেনের সন্ধানে হাঁটছিল তখনই অন্য একটি লাইন ধরে জ্বলন্ত এক ট্রেনের সাথে তাদের সামনের ট্রেনের প্রচণ্ড জোরে সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় সিওকো, সুয়ান, সিয়ংকিয়ং এবং সেই পাগল লোকটা দুটি ট্রেনের মাঝখানের একটি সরু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আটকে যায়। ভাগ্যক্রমে তারা অক্ষত থাকলেও ওপর থেকে ভারী বগি পড়ে তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। অন্যদিকে ইয়ংগুক ও জিনহি বাঁচার জন্য দৌড়াচ্ছিল। ঠিক তখনই সেখানে জম্বিদের তাড়া খেয়ে দৌড়ে আসে ইয়নসুক। সে জম্বিদের হাত থেকে নিজে বাঁচতে জিনহিকে ধাক্কা দিয়ে সরাসরি জম্বিদের মুখের সামনে ফেলে দেয়। জিনহিকে বাঁচাতে ইয়ংগুক দ্রুত এগিয়ে যায় এবং জম্বিটাকে সরিয়ে জিনহিকে বুকে টেনে নেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। জম্বিটি জিনহির ঘাড়ে কামড় দিয়ে দিয়েছিল। ইয়ংগুক জিনহিকে কোলে নিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জিনহির চোখ সাদা হয়ে যায় এবং সে জম্বি হয়ে নিজের ভালোবাসার মানুষ ইয়ংগুকের গলায় কামড় বসিয়ে দেয়। ইয়ংগুক আর বাঁচার চেষ্টা করেনি। সে তার প্রিয় মানুষটাকে কোলে নিয়ে নিজেও জম্বি হয়ে যায়। ওইদিকে ট্রেনের ক্যাপ্টেন বাম লেনের সেই সচল লোকোমোটিভ ইঞ্জিনটি চালু করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে নিয়ে আসছিলেন। তিনি জানালা দিয়ে দেখতে পান ইয়নসুক জম্বিদের তাড়া খেয়ে ইঞ্জিনের দিকে দৌড়াচ্ছে। ক্যাপ্টেন তখন ইয়নসুককে বাঁচাতে চলন্ত ইঞ্জিন থেকে নেমে প্ল্যাটফর্মে আসেন এবং ইয়নসুকের হাত ধরে টেনে তোলেন, কিন্তু সে ক্যাপ্টেনকে ধাক্কা দিয়ে জম্বিদের মুখে ফেলে দেয় এবং নিজে একাই ইঞ্জিনের ভেতরে উঠে পড়ে। এদিকে সিওকো ধ্বংসস্তূপের নিচ থেকে একটি ছোট্ট ফাঁকা জায়গা খুঁজে পায় এবং নিজে বের হয়ে সোয়ান ও গর্ভবতী সিয়ংকিয়ংকে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু সিওকোর গায়ের জোরে ভারী ট্রেনের চাকাটা সরছিল না। ঠিক তখনই ঘটনাস্থল থেকে একদল জম্বি কাঁচ ভেঙে তাদের দিকে তেড়ে আসে। এই চরম মুহূর্তে সে পাগল লোকটা, যাকে সবাই এতক্ষণ অবহেলা করেছিল, সে নিজের জীবনে তোয়াক্কা না করে জম্বিদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। সে জম্বিগুলোকে শক্ত করে চাপতে ধরে সিওকোকে চিৎকার করে বলে, ওদের নিয়ে পালাও। সিওকো আর সময় নষ্ট না করে সোয়ান এবং সিয়ংকিয়ংকে টেনে বের করে এবং প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করা সেই ইঞ্জিনের পেছনে দৌড়াতে শুরু করে। তাদের পেছনে তখন ধেয়ে আসছে শত শত জম্বির এক সুনামি। তারা কোনো মতে সেই ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ে, কিন্তু ট্রেনের পেছনের হুকে অসংখ্য জম্বি ঝুলে পড়েছিল, যার ওজনে ট্রেনের গতিও কমে যাচ্ছিল। সিওকো লাথি মেরে মেরে এবং পা দিয়ে ধাক্কা দিয়ে জম্বিগুলোকে রেললাইনে ফেলে দেয়। এরপর ট্রেনের স্পিড স্বাভাবিক হয়। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সিওকো ট্রেনের ইঞ্জিন রুমের কাছে যায়, কিন্তু সামনে যেতেই তার রক্ত হিম হয়ে যায়। ড্রাইভারের সিটে বসে আছে ইয়ংসুক, যার পুরো শরীর ইতিমধ্যেই ভাইরাস ইনফেক্টেড হতে শুরু করেছে। পালানোর শেষ মুহূর্তে সেও জম্বির কামড় খেয়েছিল। ইয়নসুক তখন সিওকোর কাছে সাহায্য চায়, কিন্তু কথা শেষ করার আগেই সে সম্পূর্ণ জম্বি হয়ে সিওকোর উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। ইঞ্জিনের সরু জায়গার মধ্যে সিওকোর সাথে জম্বি ইয়নসুকের এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। সিওকো কোনো মতে সুয়ান ও সিয়ংকিয়ংকে নিজের পেছনে আড়াল করে ইয়নসুকে থামানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে ইয়নসুককে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। এরপর দেখা যায় ইয়নসুক সিওকোর হাতের তালুতে এক মারাত্মক কামড় বসিয়ে দিয়েছে। সিওকো বুঝতে পারে তার জীবনের শেষ সময় চলে এসেছে, আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপর সেও জম্বি হয়ে নিজের মেয়ের উপরে ছাপিয়ে পড়বে। সিওকো আর দেরি না করে দ্রুত সিয়ংকিয়ং ও সোয়ানকে ট্রেনের ব্রেক ও গিয়ারের লিভারটি দেখিয়ে দেয় এবং কিভাবে ট্রেন থামাতে হবে তা শিখিয়ে দেয়। ছোট্ট সোয়ান ততক্ষণে বুঝে গেছে যে তার বাবা সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে যাচ্ছে। সে বাবাকে শক্ত করে ধরে কাঁদতে থাকে। সিওকো চোখের জল নিয়ে সোয়ানকে বোঝায় এবং সিয়ংকিয়ং এর হাত সোয়ানের হাতে তুলে দিয়ে বলে, তুমি সবসময় ওর সাথে থাকবে যতক্ষণ না তোমার মায়ের দেখা পাচ্ছ। এরপর সে কাঁদতে কাঁদতে ইঞ্জিন রুমের বাইরে ট্রেনের পেছনের খোলা জায়গায় চলে আসে
তার অবশ হয়ে আসা মগজে শেষবারের মতো ভেসে ওঠে সোয়ানের জন্মের সেই প্রথম দিনের স্মৃতি, যখন সে প্রথমবার তার ছোট্ট সোয়ানকে নিজের কোলে তুলে নিয়েছিল। তার সেই নিষ্পাপ হাত পায়ের স্পর্শ, মেয়ের সাথে কাটানো সুন্দর দিনগুলো মনে করে সিওকোর মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। আর ঠিক চুম্বি হয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে নিজেকে ট্রেন থেকে নিচে ফেলে দিয়ে মারা যায়। এরপর দীর্ঘ পথ চলার পর ট্রেনটি অবশেষে বুসান শহরের সীমানায় এসে পৌঁছায়। সিয়ং কিয়ং দেখতে পায় যে সামনের রেল লাইন বড় বড় লোহার ব্যারিকেড ও আবর্জনা দিয়ে ব্লক করা। সে সিওকুর শেখানো নিয়ম অনুযায়ী ব্রেক চেপে ট্রেনটিকে সম্পূর্ণ থামিয়ে দেয়। এরপর সে সোয়ানের হাত ধরে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে অন্ধকার এক দীর্ঘ টানেলের দিকে এগোতে থাকে। চারদিকে অসংখ্য লাশ পড়ে আছে, কিন্তু নিজেদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে হারিয়ে আসা এই দুজনের চোখে তখন আর কোনো ভয় ছিল না। এদিকে টানেলের ওপাশে বুসান বর্ডারে কোরিয়ান ডিফেন্স ফোর্সের একদল স্নাইপার ও সেনা সদস্য অস্ত্র হাতে নিয়ে পাহারায় বসেছিল। তাদের ওপর মহল থেকে কঠোর নির্দেশ দেওয়া ছিল, ইনফেক্টেড বা ভাইরাস আক্রান্ত কাউকে দেখা মাত্রই যেন কোনো সুযোগ না দিয়ে সরাসরি গুলি করা হয়। সেনারা দূরবীন দিয়ে টানেলের অন্ধকার থেকে দুটি অবয়বকে হেঁটে আসতে দেখে, কিন্তু টানেলের ভেতরে অন্ধকারের কারণে তারা নিশ্চিত হতে পারছিল না যে এরা কি সুস্থ মানুষ নাকি কোনো জম্বি। স্নাইপাররা তখন কমান্ডিং অফিসারকে বিষয়টি জানায়। অফিসার আর কোনো ঝুঁকি নিতে চায়নি, তিনি নির্দেশ দেয় শুট দেম, গুলি করো। স্নাইপাররা যখন রাইফেলের ট্রিগারে আঙুল চেপে ধরেছে এবং আর 1 সেকেন্ডের মধ্যে সিয়ং কিয়ং ও সোয়ানের বুক ঝাঁঝরা হয়ে যাবে, ঠিক তখনই টানেল থেকে এক মিষ্টি সুরের গান ভেসে আসে। গানটি গাইছিল ছোট্ট সোয়ান। সে তার বাবার কাছে প্রমিস করেছিল সে যদি তার বাবাকে ফিরে পায় তবে স্কুলের সে অর্ধেক গাওয়া গানটা তাকে পুরোটা গেয়ে শোনাবে। আজ তার বাবা তার পাশে নেই, সে চিরতরে হারিয়ে গেছে, কিন্তু বাবার দেয়া সে প্রমিস ও বাবার স্মৃতির উদ্দেশ্যে সে কাঁদতে কাঁদতে গানটি গাইতে গাইতে আসছিল। সোয়ানের এই নিষ্পাপ ও করুণ কণ্ঠের গান শুনে স্নাইপাররা চমকে ওঠে এবং ট্রিগার থেকে হাত ছড়িয়ে নেয়। তারা বুঝতে পারে জম্বিরা কখনো এভাবে গান গাইতে পারে না। এরা দুজন সাধারণ সিভিলিয়ান এবং অত্যন্ত অলৌকিকভাবে বেঁচে ফেরা সার্ভাইভার। সেনারা আর এক মুহূর্ত দেরি না করে অস্ত্র নামিয়ে দৌড়ে টানেলের ভেতর চলে যায় এবং তাদের উদ্ধার করে সেফ জোনের দিকে নিয়ে যায়। আর এই গানের সুরের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ট্রেন টু বুসান সিনেমার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি জম্বি সিনেমা পছন্দ করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন।